নমস্কার, তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ক্লাসে। আমি কিছুদিন ক্লাস দিতে পারিনি। আজকে একটা খুব ভালো টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমার প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ঠিক যতদূর পর্যন্ত শেষ করেছিলাম তারপর থেকে তোমাদের আমি জানাচ্ছি। প্রথম আমার টপিকটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কী। আমার খাতায় যেভাবে লেখা রয়েছে সেটা তোমাদের আগে জানাই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের একত্রিত করে যে শিক্ষা ব্যবস্থা শ্রেণীকক্ষে দেওয়া হয় সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে থাকা প্রয়োজন। এতে সাধারণ ক্ষমতাসম্পন্ন শিশুদের সাথে সাথে বিশেষ যারা ক্ষমতাসম্পন্ন রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে, তাদেরকে একসাথে করে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ তৈরি করে শিক্ষা দিতে হবে, তাহলে কিন্তু শিক্ষাটা ফলপ্রসূ হবে। এতে বেশি এফেক্টিভ হবে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থীদের থেকে পিছিয়ে রয়েছে, তারা কিন্তু মূল স্রোতে ফিরে আসতে চেষ্টা করবে এবং মূল স্রোতে ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে মূল উদ্দেশ্য হবে। তাহলে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি বলতে পারি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যেমন কেউ হয়তো কানে কম শুনছে, অথবা কেউ হয়তো চোখে একটু দৃষ্টি দিকে সমস্যা আছে, চোখে কম দেখছে, পেছন দিকে বসলে দেখতে পাচ্ছে না এরকম, অথবা কেউ হয়তো কথা জড়তা আছে, কথা ঠিকঠাক বলতে পারছে না, কেউ হয়তো মেন্টালি কিছুটা ডিসেবলড আছে, তারা কিন্তু সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পড়ছে। এটা তোমরা জানো। এদেরকে সবাইকে একত্রিত করে শ্রেণীকক্ষ তৈরি করা এবং সেই শ্রেণীকক্ষে বিশেষ শিক্ষা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তি কথার অর্থ হচ্ছে একত্রীকরণ বা অন্তর্ভুক্ত করা। তাই আমরা এখানে বিশেষ শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির মাধ্যমে যে শ্রেণীকক্ষটা তৈরি করি, যে শিক্ষাটা দিই, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু আমাদের প্রাইমারি লেভেলে খুব ফলপ্রসূ হয়। এই শিক্ষা ব্যবস্থাটা আমরা কিন্তু সাদরে গ্রহণ করব এবং এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন আমার হচ্ছে, কত সালে শিক্ষানীতিতে চাকরি থেকে ডিগ্রি বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি ছিল সেখানে কিন্তু চাকরি থেকে ডিগ্রি বিচ্ছিন্ন করা এই কথাটা বলা হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, এনসিএফ 2005-এ কী বলা হয়েছিল? এটা কিন্তু আমি বলেছিলাম, ডিটেলসে একটু বলে দেবো। এনসিএফ 2005টা হচ্ছে, এনসিএফ কথার অর্থ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, যেটা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005। সেটাতে কিন্তু মূল উদ্দেশ্যই ছিল যে শিক্ষার্থীদের ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা করা এবং মুখস্থ যে রীতিটা আছে ওটাকে বর্জন করা, হাতে কলমে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামোর ওপর জোর দেওয়া। জাতীয় ন্যাশনাল যে পাঠ্যক্রমটা রয়েছে সেটার উপরে কিন্তু জোর দিতে হবে। আর এখানে ক্লাসের টাইমটাও কিন্তু বলা আছে, এটা হচ্ছে এখানে একটা আদর্শ ক্লাসের টাইম হবে 35 মিনিট। এছাড়াও স্টুডেন্ট আর টিচারের রেশিওটা 1:30। একজন টিচারের কাছে 30 জন শিক্ষার্থী একসাথে শিক্ষা গ্রহণ করতে পারবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও খুব ভালো করে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে মাল্টিলিঙ্গুয়ালিজম ক্লাস। ঠিক আছে, এখানে বহু ভাষার যে ক্লাস, একটা ক্লাসে ধরো আমরা বাংলা মিডিয়াম থেকে ক্লাস বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করব, যারা আমরা শিক্ষিকা বা শিক্ষক পদে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা বাংলা মিডিয়ামে শুধু ছাত্রছাত্রী পাবো এমনটা নয়। কোনো ছাত্ররা কিন্তু বা ছাত্রীরা বিহার থেকে আসছে, কেউ অথবা কেউ এসছে কিন্তু অন্য রাজ্য থেকে, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু সবাই কিন্তু আমাদের একই রাজ্যে হবে, এটা কিন্তু আমাদের হতে পারে না। কোনো শিক্ষার্থীরা কিন্তু অন্যান্য রাজ্য বা অন্যান্য স্টেট থেকেও আসতে পারে, তাদের দিকে কিন্তু খেয়াল রেখে এখানে শ্রেণীকক্ষটা যাতে বহু ভাষা ভিত্তিক শ্রেণীকক্ষ হিসেবে পরিচালনা করা যায়, সেটা কিন্তু একজন টিচারের গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং যে সিলেবাসটা হবে সেটা কিন্তু সবসময় বাস্তবিক যে দিকটা আছে ওটা খেয়াল রেখে বাস্তবের সাথে কতটা রিলেটেড সেই সিলেবাসটা, কোরিলেশন কতটা রয়েছে সেটা কিন্তু দেখা হয়েছে এই জাতীয় শিক্ষানীতি এনসিএফ 2005-এ। এছাড়াও রয়েছে হচ্ছে খেলার ছলে শিক্ষা। এখানে কিন্তু খেলার ছলে শিক্ষার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের ওপর পড়ার বোঝা কিন্তু বেশি বেশি করে চাপিয়ে দেওয়া যাবে না, এখানে শিক্ষার্থীদের উল্লেখ করা রয়েছে। আর সবচেয়ে মেন যে পয়েন্ট, এটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা। এখানে কিন্তু সব টিচার কিন্তু সব নয়, এখানে শিশুরা হচ্ছে পঠন পাঠনের কেন্দ্রবিন্দুতে থাকবে। ধরো তুমি ক্লাসে ঢুকছো,
ঢুকে তুমি প্রথমে গিয়ে তাদেরকে নিজের ইচ্ছা মতো তাদের উপর সব কিছু চাপিয়ে দিতে পারবে না। প্রথমত তাদের তাদের সাথে কুশল বিনিময় করার পরে দেখতে হবে তাদের অ্যাটমসফিয়ারটা কেমন আছে ক্লাসের, তারা কী চাইছে, তাদের একটু যে তাদের যে চাওয়া পাওয়া সেদিকটাতে একটু গুরুত্ব দিতে হবে, একটু না অনেকটাই গুরুত্ব দিতে হবে এখানে। এবং কীভাবে ক্লাসরুমে তাদের ইচ্ছা অনুযায়ী চালানো যায়, তারা হবে একদম পঠন পাঠনের সেন্ট্রাল মধ্যবিন্দুতে, কেমন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এনসিএফ 2005 থেকে মূল কী জানলাম, এখানে জানলাম কিন্তু জাতীয় পাঠ্যক্রম কাঠামোর উপর জোর দিতে হবে, এছাড়াও মুখস্থ বাদ দিতে হবে, বাস্তব বিষয়ের সাথে রিলেট করে পড়াতে হবে, শিশুকেন্দ্রিক শিক্ষা হতে হবে, শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, এবং এখানে শিক্ষার্থীদের ভারমুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলন দিতে হবে। প্রচুর প্রচুর পড়া শিক্ষার্থীদের হোম টাস্ক একদমই দেওয়া যাবে না, সেটা কিন্তু বারণ। শিক্ষার্থীদের কিন্তু বাড়ির কাজ দেওয়া যাবে না, যেটা করাতে হবে ক্লাসে করাতে হবে, তাদের থেকে উত্তর নিতে হবে, তাদেরকে উত্তর ফেরত দিতে হবে। টিচার আর শিক্ষার্থীরা কিন্তু একটা ফ্রেন্ড ফিলোজফারের মতো কাজ করবে। ফ্রেন্ড মধ্যে যেমন কথাবার্তার আদান প্রদানে কোনো বাধা থাকে না, যা ইচ্ছা অনায়াসে ফ্রেন্ডের মধ্যে বলা যায়, ঠিক সেরকমভাবে একজন টিচারের ক্ষেত্রেও কিন্তু তারা যেন ভয় না পায় টিচার হিসেবে, যে নিয়ে আমাদের টিচার, এনাকে আমরা খুব ভয় পাচ্ছি, কিছু শিখতে পাচ্ছি না। টিচার কিন্তু এরকম হওয়া একজন আদর্শ টিচারের পক্ষে এই গুণাবলীগুলো কিন্তু একদম নেগেটিভ দিক, কারণ টিচার হবে কিন্তু একদম বন্ধুর মতো, যারা ছাত্রর কাছ থেকে সমস্তটা খুলে বলতে পারবেন এবং তাদের শুনতে পারবেন, তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, এটা তো বলেই দিলাম। এবার আমি এনসিএফ 2005 সম্পর্কে যেটুকু বললাম এটুকু এনাফ। তোমরা চাইলে আরও কিছু নিজেরা অ্যাড করতে পারো কিংবা কিছু বাদ দিতে পারো। এটা যেহেতু মূলত আমি ইন্টারভিউর জন্য ক্লাস দিচ্ছি, একটা ইন্টারভিউ টোটাল টাইম হচ্ছে 3.5 মিনিট থেকে 4 মিনিট ডেমো সহ, তাই তোমাকে কতটুকুর মধ্যে উত্তর সারতে হবে তুমি বুঝতেই পারছো। আমি ঠিক সেরকমভাবেই জিস্ট অনুযায়ী আমি কিন্তু করে দিচ্ছি, কীভাবে তোমরা একদম সহজে সঠিক কথাটা বলে আসতে পারো ইন্টারভিউতে, সেরকমভাবে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট আমাদের টপিক হচ্ছে কমন স্কুল কী। কমন স্কুল কী? কমন স্কুল হচ্ছে, এখানে কমন স্কুলে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিই। এখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী শিক্ষা দেওয়া হবে, শিক্ষার্থীদের কী চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে। আর এডুকেশনটা হবে কিন্তু সম্পূর্ণ ফ্রি এডুকেশন কমন স্কুলে। এখানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করা থাকবে। কমন কারিকুলাম থাকবে, ঠিক আছে, এখানে কারিকুলামটা থাকবে কমন, এবং স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড হতে হবে, যে আমরা পাঠ্যক্রমে যে পার্টটা দিচ্ছি সেটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হতে হবে। ইনক্লুসিভ এডুকেশন থাকবে কমন স্কুলের মধ্যে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেটা থাকবে, যেটা আমি একটু আগেই বললাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী। এছাড়াও টিচারদের ট্রেনিং থাকা অবশ্যই জরুরি, কমন স্কুলের যে টিচাররা হবেন তাদের কিন্তু ট্রেনিং থাকা অবশ্যই জরুরি। এছাড়াও সরকারের সাহায্য তো পাবেই কমন স্কুলে, এছাড়াও পাবলিক ফান্ডও থাকবে। এই কমন স্কুলের কথা প্রথম কোন কমিশনে বলা হয়েছিল এটা জেনে রাখো। কমন স্কুলের কথা কিন্তু প্রথম বলা হয়েছিল কোঠারি কমিশনে বলা হয়েছিল কমন স্কুলের কথা। এখানে কিন্তু বাচ্চাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, তারা কোন জায়গা থেকে উঠে এসে পড়াশোনা শিখছে, এটা কিন্তু যেন কোনো এফেক্ট না করে, এটা খেয়াল রাখতে হবে। কোঠারি কমিশনের যে মূল উদ্যোগ ছিল সেটা কিন্তু শিক্ষা সংক্রান্ত সমস্ত দিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মধ্যে একটা প্রধান উদ্যোগ ছিল কমন স্কুল। এইগুলো হচ্ছে কমন স্কুলের ফিচার্স, তোমরা শুনলে। এখানে কিন্তু কমন স্কুলের সম্পর্কে যেগুলো বললাম এগুলো যথেষ্ট। যদি তোমরা চাও আরও কিছু অ্যাড করতে পারো, আমি কিন্তু বলবো না যে এখানেই থেমে থাকো বা এখান থেকে এটাই ধরে রাখো, এরকম না। তোমরা চাইলে যোগ করতে পারো, চাইলে তোমরা এখান থেকে বাদও দিতে পারো, তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় কত সালে? এটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই কোশ্চেনটা আমি আগেরও একটা ভিডিওতে দিয়েছিলাম, কারণ এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত কবে করা হয়? আচ্ছা বেশ, আজকের ক্লাস আমাদের এটুকুই। আজকের ক্লাসে একটু বড় করলাম, কারণ একজন কমেন্ট করেছিল যে ম্যাম এটুকু ক্লাসে কী শিখতে পারবো। আজকে কিন্তু 3টে ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করলাম, তোমরা প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। আমি অনেকদিন পর ভিডিও দিলাম, তবে এভাবে চালিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবো তোমাদের স্বার্থে।